নমস্কার সুধী দর্শক শ্রোতা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার পরিবেশিত জ্যোতিষীর আসর আপনারা দেখছেন। আমাদের আজকের পর্ব চাকুরি না ব্যবসা, পেশা নির্ণয় জ্যোতিষশাস্ত্রের ভূমিকা, এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল মহোদয়, উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়। আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। আমি আমাদের আলোচনার শুরুতেই যে প্রশ্নটি ডক্টর কেসি পাল মহোদয়ের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে পেশা নির্ণয় করতে জন্মছকে কোন কোন দিক আমরা বিবেচনায় আনবো। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পরিবেশে আমাকে সময় দেওয়ার জন্য। তো পেশা নির্ণয়ের ক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে বলবো, সেটি হচ্ছে লগ্ন আমি আমাকে চিনি, অর্থাৎ লগ্ন সবসময় নিজেকে চিনবে। রাশিও কিন্তু তার নিজেকে চিনবে। যে ব্যক্তি রাশি জানে, রাশি তার নিজেকে চিনবে, অর্থাৎ সে নিজে। কিন্তু এই রাশি লগ্নের ধনভাব, বিশেষ করে আমি কোন পথে গিয়ে অর্থ উপার্জন করব। সকালবেলায় আমি কোদাল নিয়ে বের হব না, কুড়াল নিয়ে বের হব না, রাজমিস্ত্রি কর্মী নিয়ে বের হব না, রিক্সা ভ্যান নিয়ে ঠেলাওয়ালা নিয়ে বের হব, সেটি হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে। এবং সেই কাজে আমি জয়ী হব কিনা, অর্থাৎ আমার ওখানে গিয়ে ধন উপার্জন হবে কিনা, সেই ধনটা আমি সঞ্চয় করতে পারবো কিনা, আমি কোনো জিনিস বিক্রি করতে বাজারে যাব, সেটি বিক্রি হবে কিনা, সেটি ফেরত নিয়ে চলে আসতে হবে কিনা, আমার মুখের অন্ন হবে কিনা, এর উপরে কর্ম নির্ভর করে। তাছাড়া যদি পঞ্চম ভাব বলি, তাহলে সেটি বিদ্যা। আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, সেই সাবজেক্ট রিলেটেড কর্মে আমি যেতে পারবো কিনা, আমি ডাক্তারি পড়ে আমার অ্যাকাউন্টস করতে হবে কিনা, অ্যাকাউন্টিং পড়ে আমাকে আইন পেশায় যেতে হবে কিনা, এটি কিন্তু পঞ্চম ভাবও কিন্তু কর্ম দেখবে। তাছাড়া নবম ভাব, যেটি ভাগ্য, আমার ভাগ্যে কি লেখা রয়েছে, পূর্ব থেকে আমার ভাগ্য নির্ধারিত। তাহলে আমি কি নির্ধারিত ভাগ্যে থাকবো, না সেখানে আমার কর্ম কোনো আমার ভাগ্যকে অপটিমাইজ করতে পারে। সেক্ষেত্রে তখন নবম ভাবে ৩টি নক্ষত্র থাকবে, সেই নক্ষত্র অনুযায়ী আমরা আমাদের ভাগ্য কোন দিকে পরিচালিত, কোন দিকে গেলে আমার জন্য চাকরি না ব্যবসা কোনটা হবে, সেটি কিন্তু দেখতে হবে। শুধুমাত্র কিন্তু জ্যোতিষরা দেখে যে কর্মভাব থেকে কর্মবিচার, মানে কর্মপতি যদি কর্ম না দেয়, বিশেষ করে আমার পিতা যদি আমাকে বাড়ি থাকার স্থান না দেয়, আমি কেমনে থাকবো? তো আমার কর্মপতি যদি শত্রু গ্রহগত, শত্রু দৃষ্ট, এমনকি শত্রু রিপুভাবস্ত হয়, তাহলে তো আমি কর্ম পাবো না। তো শুধু কর্মভাব দেখলে কিন্তু হবে না। তখন বিশেষ করে আমার কর্ম কোন দিকে হবে, হ্যাঁ কর্মভাবে দেখবো। কর্মভাবেও কিন্তু ৩টি নক্ষত্র আমি থাকবে। আমি আরেক আমি সেকেন্ড, আমি আরেক সেকেন্ড। স্যারকে এমনকি ধন্যবাদ না, জানাই। আরেক সেকেন্ড আমি না বলে পারছি না, সেটি হচ্ছে আয় ভাব। আমার আয় উপার্জনটা কিভাবে হবে? আমি যে বললাম সকালবেলায় আমি সবজি নিয়ে যাচ্ছি বা ধান নিয়ে, চাল নিয়ে আমি বাজারে যাচ্ছি, সেটি উত্তম দামে বিক্রি করে আসতে পারবো কিনা? তাহলে আমার আয়টা হবে। তো সেই যে আয়টা হবে, আয় উপার্জন, এটিও কর্মের মধ্যে পড়ে। তো এই কয়েকটি ভাবের যদি শুভ অশুভত্ব দেখি, তাহলে কিন্তু আমাদের কর্ম নির্ণয় করা সহজ। ধন্যবাদ স্যারকে। আমি আহ, এ- এই তার সূত্র ধরে জেকে দেব স্যারের কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে সাধারণত আমরা দেখি যে আমাদের পেশা বিভিন্ন ধরনের হইতে পারে, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন। তো কোনো জাতক বা জাতিকা বা কোনো মানুষ যদি চাকরি করতে চান, তাহলে আমরা তার কোন ভাবগুলোকে বিচারের আওতায় নিয়ে আসতে পারি? ধন্যবাদ আপনাকে আজকে এই সুন্দর আলোচনায় আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমরা যখন আমরা দ্বাদশ রাশি চক্র বিচার করি, তো ভাব বিচার যখন করি, তখন সর্বাগ্রে আমাদের লগ্নকে প্রাধান্য দিতে হয়। কারণ এই বাকি একাদশ ভাবের যে এফেক্ট আছে, সেটা লগ্নকেই ভোগ করতে হয়। অর্থাৎ লগ্ন হচ্ছে আমাদের দেহ, দেহর দ্বারাই সবকিছু আমরা ভোগ করি, দেহর দ্বারাই আমরা সবকিছু জয় করি। তো আমাদের এই বিষয়টি, আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে আমরা দ্বিতীয় ভাব, যেখানে নির্দিষ্ট হাই বোঝায়, এবং ষষ্ঠ ভাব হচ্ছে ডেইলি রুটিন ওয়ার্ক, আমাদের দৈনন্দিন কর্ম বোঝায়। আর সেই দৈনন্দিন কর্মটা আমরা একটা নির্দিষ্ট কর্মক্ষেত্রে বসে করি, সেটা হচ্ছে আমাদের দশম ভাব। ঠিক আছে। আর একাদশ ভাব হচ্ছে সেই কর্মক্ষেত্রের ফলাফল। সেই ফলাফলটা আমরা কি পাবো, যেমনটি আমাদের পূর্ববর্তী বক্তা ডক্টর কেসিপাল মহোদয় বলেছেন, যে আমাদের আয়ের জায়গা হচ্ছে সেই একাদশ ভাব। এখন ব্যক্তি কর্ম করবে, মানে চাকরি করবে, নাকি সে পেশা করবে, সেই বিষয়টিকে আমাদের দেখতে হলে আমাদের দেখতে হবে যে লগ্নের সঙ্গে ষষ্ঠ ভাবের কানেকশন হচ্ছে কিনা, এবং ষষ্ঠ ভাবের সাথে দশম ভাবের কানেকশন হচ্ছে না। যদি লগ্ন, ষষ্ঠ এবং দশম এবং দ্বিতীয় এই ভাবসমূহের কানেকশন হয়, তাহলে ব্যক্তি চাকরির সঙ্গে যুক্ত হবে। এবং একই সাথে যে গ্রহটিকে আমাদের দেখতে হবে, অর্থাৎ চাকরির সঙ্গে যুক্ত করায় যে গ্রহটি, সেটা হচ্ছে কর্মের কারক গ্রহ শনি। শনি একটু লয়ার লেভেল থেকে ব্যক্তির জীবনটাকে শুরু করে, আমি সেক্ষেত্রে একটু আমি একটু চাকরি বা জেকে দেব দাসবৃত্তি স্যারকে যেটা আমরা বলি, জেকে সেটা দেব শনি স্যারকে রিপ্রেজেন্ট আমি করে। একটু থামিয়ে দিচ্ছি।
আমি একটু স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছে যেতে চাই যে আমরা ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় আমাদের দুই আলোচকের আলোচনায় জানলাম যে আমাদের লগ্ন পঞ্চম ভাব, নবম ভাব, দশম ভাব, ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব সবগুলোই আলোচনা আসছে কর্মবিচার করতে গেলে বা পেশা নির্ণয় করতে গেলে। তো এখানে একটা আলোচনা উঠে আসছে যে শনি হচ্ছেন কর্মকারক গ্রহ। তাহলে শনি যদি কর্মকারক গ্রহ হয়ে থাকেন, শনি আমাদেরকে কর্ম দিচ্ছেন, চাকুরির যে বিষয়টা আছে, কিন্তু যদি ব্যবসা করতে হয় তাহলে ব্যবসার জন্য আমরা কোন গ্রহকে প্রাধান্য দিতে পারি? ধন্যবাদ নীরজ কান্তি রায় মহোদয়কে। ব্যবসার সফলতার পেছনে মূলত আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে যে বুধ গ্রহকে আমরা টেনে নিয়ে আসবো, যেহেতু বুধ আপনার ব্যবসার কারক গ্রহ। কিন্তু শুধু বুধকে দেখলে হবে না, সেখানে আপনার আমাদের এক একটি গ্রহ এক একটি কর্মের কারক হয়ে থাকে। সেহেতু আমাদেরকে দেখতে হবে বিভিন্ন গ্রহ, বৃহস্পতি কি ধরনের রিপ্রেজেন্ট করে, শনি কিভাবে রিপ্রেজেন্ট করে, রবি সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করে, এবং কোন ব্যবসায় কোন গ্রহ সফলতা পালন করে সেটা জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ব্যবসার ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব। ধন্যবাদ, ধন্যবাদ স্বপন চক্রবর্তী মহোদয়। আমি একটু ডক্টর কেসিপাল স্যারের কাছে যাব যে স্যার, আমরা তো সাধারণত দেখি যে বর্তমানে মানুষ সরকারি চাকরির জন্য হন্য হয়ে ঘুরে, বা কেউ সেলফ প্রফেশনে যায়, কেউ নিজস্ব ব্যবসা করে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটা জন্মাশয়কে কি কি যোগ থাকলে পরে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনাটা দেখা যায়? এখন এটি লগ্ন ভিন্ন, লগ্ন অনুযায়ী ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে। যেমন মেষ লগ্ন সাপেক্ষে কর্মকারক গ্রহ শনি এবং একাদশপতি শনি, অর্থাৎ কর্মফলও দেবে শনি, কর্মও দেবে শনি, কিন্তু সে কিন্তু পাপ এবং মারক। তাহলে পাপ এবং মারক গ্রহ, শনির কর্ম কিন্তু নিচু কর্ম, বিশেষ করে চতুর্থ শ্রেণী কর্ম বা ধরেন বড় তৃতীয় শ্রেণী কর্ম, এগুলো কিন্তু দিতে পারে। কিন্তু এই শনির অবস্থান আবার কিন্তু শীর্ষ কর্মও দিতে পারে। একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে শনি যখন দেয় তখন স্বসাগর ধনী অধিপতি করে, যখন নেয় তখন নিঃস্ব রিক্ত করে ছাড়ে। আর এই শনি বিশেষ করে কায়িক পরিশ্রমটা বেশি দেয়। বিশেষ করে যে সকল কাজে কায়িক পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়, সেগুলো দেয়। কিন্তু পাপ শনি ধরেন সে কর্মভাবে অবস্থান করছে নিজ গৃহে, তো এখানে নিজ গৃহে উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্র থাকে। তো রবির নক্ষত্রে যদি শনি অবস্থান করে তখন বিদ্যার সাথে কর্মের একটা কানেকশন হয়, কারণ মেষ লগ্ন সাপেক্ষে বিদ্যাপতি, যদিও শনি আর রবি একে অপরের শত্রু, পিতা পুত্র মুখ পর্যন্ত দেখে না, পাপ শনির গৃহে রবি গিয়ে অবস্থান করছে, কিন্তু বিদ্যার সঙ্গে তার একটা কানেকশন তৈরি করে দেয়। এমনকি যদি চতুর্থ পতি হচ্ছে চন্দ্র, যেটি শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্রে যদি শনি অবস্থান করে তখন বিশেষ করে মায়ের কথা শুনে, মায়ের শিক্ষা নিয়ে চলে, এমনকি বিশেষ করে সে মাতৃভাষা নিয়ে চলে, এমনকি তার ভিতর স্নেহ মমত্ব থাকে, কর্মস্থলে বসের মন সহজে জোগাড় করতে পারে, কর্মক্ষেত্রে একটু ছোটাছুটি জনিত কর্ম হয়, যে দেখা যাচ্ছে তার বাড়ি থেকে অনেক দূরে কর্ম বা বিদেশে কর্ম, এমন জিনিসগুলো কিন্তু হতে পারে। তাছাড়া যদি ধনিষ্ঠা নক্ষত্র অধিপতি মঙ্গল যদি মঙ্গলের নক্ষত্রে থাকে, তখন দেখা যাচ্ছে জমি জমা সংক্রান্ত কর্ম, প্রমোটারি কর্ম, প্রমোটারি ফার্মে কর্ম, বা ধরুন জ্বালানি বিদ্যুৎ মন্ত্রণালয় কর্ম, ভূমি মন্ত্রণালয় কর্ম, এমনকি বিশেষ করে প্রশাসন ডিপার্টমেন্টের কর্ম, এগুলো হতে পারে। অর্থাৎ কায়িক পরিশ্রম কিন্তু থাকতে হবে, বিশেষ করে যেহেতু মঙ্গল হচ্ছে সেনাপতি। তো এখানে যদি চন্দ্রের কথা বলি তাহলে ভ্রমণ, যেমন সে কিন্তু পাইলট হতে পারে উচ্চ কর্ম হলে, এমনকি সে পাইলট না হয়ে নৌকার নাবিক হতে পারে বা জাহাজের নাবিক হতে পারে। আবার জাহাজকে যদি ছোট করে দেখি, একটা নৌকার মাঝিও কিন্তু হতে পারে। আবার যদি আমরা উত্তরাষাঢ়া নক্ষত্রে আসি রবি, তাহলে দেখা যাচ্ছে পিতা যে ধরনের কর্ম করে গেছে বা যে সাবজেক্টে পড়াশোনা করছে সেই সাবজেক্ট রিলেটেড কর্মই হতে পারে, কিন্তু সাবজেক্টটি নির্ণয় হবে কিন্তু বিদ্যাপতির উপর। অর্থাৎ বিদ্যাপতি সে মেষ লগ্ন সাপেক্ষে মঘা নক্ষত্রে অবস্থান করছে, কেতু নক্ষত্র, তার তো লেখাপড়াই আসবে বাধা, কিন্তু বাধা অতিক্রম করে যখন আসবে তখন দৈব ভাবে সে কর্ম পাবে। আবার যদি পূর্ব ফল্গুনী নক্ষত্রে থাকে তাহলে শুক্রের নক্ষত্র, তখন কিন্তু সে বিশেষ করে শিল্প মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড কর্ম করবে। তাছাড়া ধরেন যেমন গহনার বিক্রেতা, তারপরে হচ্ছে পারফিউম বিক্রেতা বা কসমেটিক সামগ্রী, মনোলোভা দ্রব্য, এমনকি আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু হতে পারে শুক্রের যে পেশাগুলো। আর আমি 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 স্যারের সাথে একটু যুক্ত করতে চাই। আমি সরকারি চাকরির ক্ষেত্রে সেখানে রবি কিভাবে ভূমিকা রাখছেন? অবশ্যই রবি হচ্ছে রাষ্ট্রীয় কার্যকলাপ গুলো দেখে রবি। তো রাষ্ট্রের যারা আছে, বিশেষ করে রাষ্ট্রের কর্ণধার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় যত শ্রেণীর লোক রয়েছে, যেমন রবি হচ্ছে রাজা, অর্থাৎ রাজাকে চলার জন্য যা লাগবে,
প্রজা লাগবে, প্রজাদের মধ্যে ধরেন ধোপা লাগবে, নাপিত লাগবে চুল কাটার জন্য, বা ধরুন তার বাজার করার জন্য লোক লাগবে, এমনকি তাকে দেহরক্ষী লাগবে, অর্থাৎ রাজার যা কিছু লাগবে সবকিছু কিন্তু থাকতে হবে। তো দেশ হচ্ছে একটি রাষ্ট্র, অর্থাৎ রাজা পরিচালনা করেন, সেই দেশের প্রধান যিনি তিনি পরিচালনা করেন। তো রাষ্ট্রীয় যত রকম কাজে যেসব লোক নিয়োগ দেওয়া হয় সেগুলো হচ্ছে রবির অধীন। এই জন্য সরকারি চাকরিটা, রবি যদি শুভ অবস্থানে থাকে তাহলে সরকারি চাকরি হবে এটি বলা যায়। কিন্তু রবি যদি পাপ গ্রহযুক্ত বা পাপ গ্রহদিষ্ট, বিশেষ করে শুক্রযুক্ত, শুক্রদিষ্ট আর শনিযুক্ত শনিদিষ্ট থাকলে কিন্তু সরকারি চাকরিটা হতে চায় না। এমনকি তাহলে স্যার আমি এখানে আরেকটু আপনার কথার সাথে সংযুক্ত করতে চাই, মানে প্রশ্ন সংযুক্ত করতে চাই। যেমন আমরা রবি থেকে সরকারি চাকরির একটা বিষয়টা দেখি। এখন আমরা, আপনি মেষ লগ্ন সাপেক্ষে কথা বললেন, মেষ লগ্ন সাপেক্ষে রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়। কিন্তু আমরা যদি বিপরীত ভাবে চিন্তা করি, মেষ লগ্নে রবি সপ্তম ভাবে বসে আছে। তো সপ্তম থেকে সাধারণত আমরা ব্যবসা নির্ণয়টা করি। তো সেই ক্ষেত্রে এই জাতকের আহ সে কোন দিকে যাবে, চাকুরির দিকে যাবে নাকি তার দিকে ব্যবসার দিকে আসার প্রশ্ন সম্ভাবনা আছে? করেছেন, কারণ সপ্তম ভাব হচ্ছে অংশীদারির জায়গা, জীবনের বর্ধিত জায়গা। মানে সপ্তম ভাব হচ্ছে প্রেম, সপ্তম ভাব হচ্ছে বিবাহ, বিবাহের মাধ্যমে কিন্তু পরবর্তী প্রজন্ম আসে। অর্থাৎ সপ্তম ভাব থেকে মানুষের জীবনে কি প্রবৃদ্ধি হবে সেটি কিন্তু বিচার হয়, এটিও একটি কর্মের জায়গা। তো সপ্তম ভাবে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্য বেশি হবে। তো মেষ লগ্ন সাপেক্ষে লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল সেটি চিত্রা নক্ষত্রে অবস্থান করেছে, সেটি তুলা রাশির চিত্রা নক্ষত্র। আর রবি কিন্তু এখানে নিচস্থ হয়, এটি নিচু গৃহ, অর্থাৎ কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে তাদের এই রবি তুলা রাশিতে থাকে। তো চিত্রা নক্ষত্রে যখন থাকে তখন কিন্তু তার কর্ম নিয়ে মনে কষ্ট থাকে, এমনকি এই প্রবৃত্তি নিয়ে মনে কষ্ট থাকে, কর্ম নিয়ে ঝঞ্ঝাট থাকে, কর্ম নিয়ে মামলা মোকদ্দমা হয়, কর্মে হয়রানিমূলক দুর্বদলি হয়, বস মনের মতো হয় না, সহকর্মী মনের মতো হয় না, এমনকি সে কর্ম নিয়ে একটা সর্বদা বিড়ম্বনার মধ্যে থাকে। যদি সাতী নক্ষত্রে থাকে, তুলা রাশির সাতী নক্ষত্রে রবি থাকে, তখন কিন্তু রাহুর নক্ষত্র, এটি কিন্তু কর্মকে গ্রাস করে। তাদের কর্ম কখনো স্থির এক কর্মে থাকতে পারবে না, ঘন ঘন কর্ম পরিবর্তন হবে। সে সরকারি চাকরি হলেও দেখা যাচ্ছে তার কর্ম পরিবর্তন হতে হবে, এটি ঘটাবেই। কারণ রাহু সবসময়ের জন্য কালের ছায়ায় অন্ধকারের দিকে নিয়ে যায়। এমনকি কর্মের ডিমোশন, আগে 1 লক্ষ টাকা বেতনের চাকরি করতো, এখন দেখা যাচ্ছে তাকে 40,000 টাকা বেতনের চাকরি করতে বাধ্য হচ্ছে, এটি কিন্তু রাহু ঘটায়। তবে বিশাখা নক্ষত্র যেটি বৃহস্পতির নক্ষত্র, মেষলগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ, সে ভাগ্য এবং দ্বাদশপতি। তখন কিন্তু তার জীবনে প্রবৃদ্ধি ঘটে, ভাগ্যের উন্নতি ঘটে, এমনকি সে ওই শিক্ষক হতে পারে, গুরুগিরি করতে পারে, যেহেতু শুক্রের গৃহ আর বৃহস্পতি গুরুগিরি দেখে, ধর্মযাজক হতে পারে, ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করতে পারে, আইন পেশায় থাকতে পারে, সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রচারে নিজেকে নিয়োজিত করতে পারে। তাছাড়া নিজেকে কিভাবে ও দারিদ্র দশা দূর করা যায়, কিভাবে জীবনকে মজবুত করা যায়, কিভাবে ক্ষতিকে পুষিয়ে নেওয়া যায়, এই দিকগুলো কিন্তু সে বিশেষভাবে দেখে যখন বিশাখা নক্ষত্রে থাকে। ধন্যবাদ স্যার। স্যার আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জেকেতে মহোদয়ের কাছে যেতে চাই যে স্যার আপনি এই বিষয়টা একটু এক্সপ্লেন করুন যে সবাই তো সরকারি চাকরির পিছনে ছুটে, সবাই তো সরকারি চাকরি পায় না। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে প্রাইভেট সেক্টরে উন্নতি করে বা প্রাইভেট সেক্টরে চাকরি করে। এই জায়গাটা বিচার করতে গেলে আমার জন্মছকের কোন কোন ভাবের দিকে নজর দেওয়া উচিত? দেখুন, সরকারি চাকরির ক্ষেত্রে রবির একটা বিশেষ ভূমিকা আছে, যেহেতু রবি হচ্ছে রাজার কারক। আমাদের পূর্বকালে যখন জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছিল তখন রবিকে রাজার কারক বলা হয়েছে, কিন্তু বর্তমানে আমরা যেহেতু রাজরাজত্ব নাই, আমরা হচ্ছে রবিকে সরকারের কারক গ্রহ বলে থাকি। রবি হচ্ছে সরকারি যে চাকরি, সেই চাকরির ক্ষেত্রে রবির অবস্থান, রবির যে জন্ম থেকে যে ভাবে থাকে সেই ভাবে অনুসারে ব্যক্তিকে সাপোর্ট করে এবং সহায়তা করে থাকে। কিন্তু ব্যক্তি যদি রবি শুধুমাত্র সরকারের সঙ্গে যে চাকরি করবে ব্যাপারটা এরকম না। রবি হচ্ছে ম্যানেজমেন্টের কারক গ্রহ, সরকারের সঙ্গে সে যুক্ত ঘটাবে। একজন হচ্ছে রোডস এন্ড হাইওয়ে যিনি কন্ডাক্টর, তিনি আপনার হচ্ছে কন্ট্রাকশনের মাধ্যমে যে রাস্তাটি তৈরি করছেন, সেই রাস্তার অর্থ কিন্তু সরকারের কাছ থেকে আসছে। তো ওনার কিন্তু সরকারের সঙ্গে এক ধরনের জয়নিং আছে। আমি আমি জয়ন্ত স্যারকে এমনিভাবে প্রশ্নটা আরেকটু সংশোধন করে দিতে চাই। সেটা হচ্ছে যে সরকারের সাথে সম্পর্ক সবার হচ্ছে না, কেউ কেউ প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে, প্রাইভেট সেক্টরে সে সফল হচ্ছে। সেইখানে কোন কোন ভাবগুলো আমরা বিচারে নিয়ে আসতে পারি, প্রশ্নটা এইদিকে একটু আলোকপাত প্রাইভেট করুন। সেক্টর আমাদেরকে শনি সর্বাধিকভাবে শনি রিপ্রেজেন্ট করে প্রাইভেট সেক্টরটাকে। তবে এখানে শুক্রের ভূমিকা থাকে, যেহেতু আমাদের প্রাইভেট সেক্টরের একটা বড় অংশ হচ্ছে ইন্ডাস্ট্রি, আমাদের শিল্পের এরিয়া। তো শিল্পের এরিয়াটাকে কিন্তু শুক্র রিপ্রেজেন্ট করে।
আবার প্রাইভেট সেক্টর বলতে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বুঝি। তো সেখানে কিন্তু আপনার হচ্ছে বুধের একটা বিশেষ ভূমিকা থাকে। আবার হচ্ছে ভারী ইলেকট্রনিক্স যে দ্রব্য আছে সেই জায়গায় কিন্তু মঙ্গলের একটা বিশেষ ভূমিকা থাকে। তেমনি ভাবে আপনার হচ্ছে বেতার তরঙ্গের যে ইলেকট্রনিক্স যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু রাহুর একটা বিশেষ ভূমিকা আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো প্রাইভেট সেক্টরে কোন ব্যক্তি কোন ধরনের জায়গায় হচ্ছে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে সেই ক্ষেত্রে সম্পূর্ণ জন্মচক্র বিবেচনা নিতে হবে। একই সাথে আমাদেরকে হচ্ছে নবাংশ কুণ্ডলী দেখতে হবে, একই সাথে আমাদেরকে দশমাংশ কুণ্ডলীও দেখতে হবে। ধন্যবাদ জেকেতে মহোদয়। আমি একটু স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছে জানতে চাই, আহ সাধারণত ব্যবসার ক্ষেত্রে আপনি এর আগে বলেছেন যে ব্যবসার ক্ষেত্রে আমরা বুধ গ্রহকে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি, তার সাথে অন্যান্য গ্রহের কম্বিনেশন লাগবে। তো একইভাবে চাকুরির ক্ষেত্র যে কোনো চাকুরি হইতে পারে, সেই ক্ষেত্রে কোন গ্রহকে বিবেচনায় আমরা নিয়ে আসতে পারি? ধন্যবাদ আপনাকে। জাতকের এখানে জন্মছকের উপর নির্ভর করে দেখতে হবে, এবং তার প্ল্যানেটে জন্মছক প্লাস আপনার গোচরে কি বলতেছে সেটার উপর মূলত আপনার নির্ভর করতে হবে যে উনি কি ধরনের আপনার চাকরি করবেন। সেটা ইতিপূর্বে আপনার জয়ন্ত স্যার বলে গেছেন, আমিও ওনার সাথে একমত হয়ে একই কথা বলতে চাই যে এটা সম্পূর্ণ জন্মছক বিচার করে আমরা নির্ধারণ করতে পারবো যে উনি কি ধরনের কাজ করবেন। ধন্যবাদ স্বপন চক্রবর্তী। আমি স্যারের কাছে বলতে চাই, মেষ লগ্ন সাপেক্ষে আপনি কথা বলছিলেন এতক্ষণ যাবত, এখন আরেকটি লগ্ন সাপেক্ষে যদি আপনি আমাদেরকে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু পরিষ্কার করেন যে একটি জাতক সে চাকরি করবে নাকি ব্যবসা করবে, তার জন্য আমরা কোন কোন দিক বিবেচনায় নিয়ে আসবো? অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা যদি আসি কর্কট লগ্ন, তাহলে কর্কট লগ্নের পঞ্চম দশমপতি হচ্ছে মঙ্গল, রাজ্যকারক গ্রহ। তখন মঙ্গল সূর্য বীর্যের কারক, ধন ঐশ্বর্যের কারক, এমনকি জমি জমার কারক। তখন সে দেখা যাচ্ছে মঙ্গলের শিক্ষাগুলো সে নেবে, এমনকি সে মেডিকেল সার্জনও কিন্তু হতে পারে। সে যেহেতু মঙ্গলের পেশা, সে সার্জন হতে পারে। তাছাড়া সে দেখা যাচ্ছে ভালো অস্ত্রবিদ হতে পারে, সেনাপতি হতে পারে, এমনকি কর্মের ক্ষেত্রে সে বিশেষ করে আগুন বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, বা ধরেন আপনার ইমারত শিল্প, ফার্নিচার পত্র, কাঠ, কয়লা, এই সকল দিকের ব্যবসা বাণিজ্যে বা এই সকল রিলেটেড কর্মে কিন্তু যেতে পারে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটি ছকে এমন ভাবে দেখতে হবে যে মঙ্গল কোথায় আছে। যদি ধরেন কর্মভাবে থাকে, রাজ্যকারক গ্রহ কর্মভাবে, তাহলে অশ্বিনী নক্ষত্রে সে কর্মে বাধা পাবে। কিন্তু বাধা পেলেও কিন্তু সে সফল হবে, কারণ দৈবভাবে কিন্তু তাকে সফলতা দেবে, অর্থাৎ ভাগ্য তাকে কর্মে সফলতা দেবে। কিন্তু যদি ভরণী নক্ষত্রে মঙ্গল থাকে, তাহলে শুক্রের নক্ষত্র, শুক্র হচ্ছে কর্কট লগ্নে আয়পতি এবং চতুর্থপতি, তখন দেখা যাচ্ছে তার কর্মফল পাবে, আয়ও পাবে, কর্মে সুখও পাবে, শান্তিও পাবে। আবার কর্মে তখন তার কর্ম পরিবর্তন হয়ে যাবে, তখন হবে দেখা যাচ্ছে তার মনোলোভা দ্রব্য, এমনকি জুয়েলারি দ্রব্য, পারফিউমের বিজনেস। আবার তখন তার হতে পারে কি, যেমন বিশেষ করে বাদ্যযন্ত্রের ব্যবসা, এমনকি শিক্ষকতা রিপ্রেজেন্টেটিভ করে, যেহেতু শুক্রাচার্য সেটিও কিন্তু করে। আবার ওই মঙ্গল যদি পঞ্চমে থাকে, বা ধরেন ওই মেষ রাশিতে দশমে কৃত্তিকা নক্ষত্রে থাকে, তখন কর্কট লগ্নের ধনপতি রবি। তো ধনপতি রবি কিনা বিশেষ করে ধন উপার্জন করাবে এবং সঞ্চয়ও করাবে। তখন কিন্তু সে যে কর্মেই যাক না কেন, সরকারি চাকরি তো পাবে, ওই এটি রবি তুঙ্গ গৃহ, এমনকি সেই কর্মে সে ধন উপার্জন করবে, প্রচুর কিছু করবে। কিন্তু সে কি বেসরকারি কর্মে যাবে না? অবশ্যই ওই রবি যদি রাহুদৃষ্ট, শনিযুক্ত শনিদৃষ্ট, শুক্রযুক্ত শুক্রদৃষ্ট যদি হয়, তখন কিন্তু তার বেসরকারি কর্মে যেতে হবে। তো সেক্ষেত্রে সফলতা অর্জন করতে গেলে বৃহস্পতিকে টানতে হবে তখন, কারণ বৃহস্পতি ভাগ্যপতি এবং ষষ্ঠপতি, সে শুভকারক গ্রহ। ওই বৃহস্পতি যদি কর্মভাবে দৃষ্টি দেয়, বা বিদ্যাভাবে দৃষ্টি দেয়, বা ধনভাবে দৃষ্টি দেয়, বা ধনভাবে, বিদ্যাভাবে, নবমভাবে, দশমভাবে, একাদশভাবে যদি যুক্ত বা দৃষ্ট হয়, তখন কিন্তু তার কর্মের দিকটা পরিবর্তন হয়ে যাবে। মনে রাখতে হবে যে কর্মকারক গ্রহ শনি, শনি আমাদের কর্ম করাবে। কর্মফলদাতা গ্রহ হচ্ছে আমার একাদশ ভাব। তো প্ল্যানেট দেখে এবং সেই সঙ্গে দশা অন্তর্দশা, যেটি আমাদের পূর্ববর্তী স্যার জে কে দেব মহোদয় বলে গেলেন যে নবাংশ দশমাংশও দেখতে হবে। আমি বলবো এই ক্ষেত্রে যে আমাদের দশাটা একটু দেখতে হবে, কিসের দশায় কর্ম করছি। কারণ হচ্ছে কর্কট লগ্নে রাজ্যকারক গ্রহ মঙ্গলের দশায় যদি আমি কর্মে প্রবেশ করি, তাহলে মঙ্গল কিন্তু আমাকে রাজসম্মান দেবে। আর যদি আমি পাপ গ্রহ, মারক গ্রহ শনির দশায় আমার কর্মে নিযুক্ত হই, তখন কিন্তু ওই কর্মে অংশীদার কর্তৃক লুণ্ঠন হবে, সহকর্মীদের রোজ পেঁচানি খেতে হবে, বস রোজ গালি দেবে, এমনকি সেই দেখা যাচ্ছে ওই মামলা মোকদ্দমা ঝামেলায় পড়তে হবে, কর্মক্ষেত্রে অপবাদ নিয়ে আসতে হবে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে, এগুলো কিন্তু ভুগতে হবে। অর্থাৎ
পুরো প্ল্যানেট না দেখে, দশা অন্তর্দশা না দেখে, এমনকি সেই সঙ্গে সকল ভাব না দেখে কর্ম নির্ণয় করা কিন্তু খুব কঠিন। এটি আপনি নিশ্চয়ই আমি জানেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমি একটু জেকে দেব স্যারের কাছে যেতে চাই। জেকে দেব স্যার, আপনাকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ইতিমধ্যে আমরা দুইটা আহ, রাশির এসপেক্টে কর্ম বা ব্যবসার ডেফিনেশন জানলাম বা কিভাবে কি হতে পারে। আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, বা আমাদের দর্শক উদ্দেশ্যে আপনি বলবেন যে আমরা যদি মকর লগ্নকে ইন্ডিকেট করি, মকর লগ্নে জানি যে শনি মারক, নিজে মারক গ্রহ, এবং আবার তিনি আবার কর্মকারক গ্রহ। সেই ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে জাতকের শনির কোন জায়গায় কোন প্রভাব থাকলে পরে কি কি কর্ম হতে পারে, আপনি যদি একটু এক্সপ্লেন করেন। ধন্যবাদ আপনাকে। মকর লগ্নের সাপেক্ষে শনি স্বয়ং মারক, কিন্তু আপনার হচ্ছে যখন লগ্নে শনি অবস্থান করে, তখন শনি কিন্তু যে কোনো ভাবে হচ্ছে বাপপতি গ্রহ যখন ভাবে অবস্থান করে, তখন বাপ সেই বাপটিকে অত্যন্ত শক্তিশালী করে ফেলে। আর মকর লগ্নের সাপেক্ষে যখন লগ্নে শনি অবস্থান করে, তখন কিন্তু তার দশম দৃষ্টি যাবে তুলা রাশি। তুলা রাশি কিন্তু তার হচ্ছে তুঙ্গ স্থান। তো যেই জায়গায় আপনার কর্মের যে জায়গায়, সেই জায়গায় আপনার হচ্ছে তুঙ্গর যে স্থান, সেই জায়গায় শনি দৃষ্টি প্রদান করছে। কাজেই লগ্নে বসে থেকে সেই জাতককে মেরে ফেলবে না, দুঃখ দুর্দশা বিড়ম্বনার মাধ্যমে। অর্থাৎ স্বর্ণ যেমন হচ্ছে অ্যাসিডে পুড়িয়ে আপনার খাঁটি স্বর্ণে রূপান্তরিত হয়, তেমনি ভাবে মকর লগ্নে শনি ব্যক্তিকে দুঃখ দুর্দশা লাঞ্ছনার মধ্য দিয়ে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করে। অর্থাৎ দশম ভাবে যখন মকর লগ্নের সাপেক্ষে শনি দশম দৃষ্টি প্রদান করে, তখন ব্যক্তি কিন্তু কর্ম ভালো হয়। কিন্তু সেই ভালো হওয়ার পূর্বে আপনার যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। আমাদের কর্ম নির্ণয়ের যে একাধিক বিষয় ইতিমধ্যে আলোচনায় এসেছে, আমি আরো একটি বিষয় আনি। যে একটা বিষয় আমরা প্রত্যেক আমরা বক্তাই বলছি যে সম্পূর্ণ জন্মছক বিচার করতে হবে। সম্পূর্ণ জন্মছক কেন বিচার করতে হবে, আমি এই বিষয়টা একটু আলোচনা করছি। যেমন আমাদের হচ্ছে দশদিকপাল আছে। দশদিকপাল আমাদের কর্মের ক্ষেত্রে সাপোর্ট দেয়। কিভাবে সেটা সাপোর্ট দেয়, সেই বিষয়টি আমাদের হচ্ছে, আমরা যেমন জন্মছকের ডিগ্রি আছে, অর্থাৎ লগ্নের ডিগ্রি আছে, এবং গ্রহেরও একটা নির্দিষ্ট ডিগ্রি আছে। তো লগ্নের যে ডিগ্রি, গ্রহের যে ডিগ্রি, দশমপতি গ্রহের যে ডিগ্রি, সেই ডিগ্রিগত অবস্থান থেকে আমাদের যে দশদিকপাল তারা কিভাবে সাপোর্ট করে, আমরা দশমাংশ কুণ্ডলিতে সেই দশমপতি গ্রহের অবস্থান কি, নবাংশ কুণ্ডলিতে সেই দশমাংশ গ্রহের সেই লগ্নের আপনার বলবত্তা কি আছে, ইত্যাদি বিষয় যখন আমরা গভীরভাবে বিচার বিশ্লেষণ করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ জন্মছকটি বিচার করতে হবে। তবে মকর লগ্ন সাপেক্ষে আরেকটি বিষয় বলে এলাম। মকর লগ্ন সাপেক্ষে যখন দ্বিতীয় ভাবে রাহু, অর্থাৎ আপনার কুম্ভ রাশিতে শনি অবস্থান করবে, মকর লগ্নের অধিপতি শনি, তখন কিন্তু সে হচ্ছে এখানে নিত্যরত অবস্থায় শনি থাকে। অর্থাৎ এই দ্বিতীয় ভাবটি হচ্ছে শনির হচ্ছে আপনার আনন্দময় স্থান। যখন শনি এখানে আনন্দময় স্থানে অবস্থান করে, তখন কিন্তু সে তুলা রাশিতে, অর্থাৎ ভাগ্যস্থানে তার হচ্ছে কি বলে এই দৃষ্টি প্রদান করে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে তার যে ভূমিকা, কর্মের ক্ষেত্রে ভূমিকা হচ্ছে, সেই ভূমিকা কিন্তু অত্যন্ত আনন্দময় হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি হচ্ছে শুভ অবস্থান থেকেই কর্মের অবস্থানটাকে অ্যানালাইসিস করে সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ জেকে দেব স্যার। আমি আমি একটু স্বপন চক্রবর্তী মহোদয় আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আমাদের পেশা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কোন জাতক বা জাতিকা একাধিক পথে আয় করছে, তার সে চাকরিও করতেছে, ব্যবসাও করতেছে। তো সেই ক্ষেত্রে তার কিরকম একটা জন্মছকে ন্যূনতম কিরকম কম্বিনেশন থাকলে এই যুগটা দেখা যায় যে একাধিক পথে তার আয়ের উৎস থাকতে পারে। দেখেন, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা দশম ভাব থেকে কর্মভাব আপনার দেখে থাকি। তো একই ব্যক্তি যেহেতু আপনার দুটি কর্ম করতে যাবে, তখন তাকে আপনার ব্যবসার ক্ষেত্রটা আপনার দেখতে হবে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে কোন গ্রহ তার কিভাবে অবস্থান করতেছে, এবং কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন গ্রহের আন্ডারে তিনি অবস্থান করতেছেন, কোন নক্ষত্রে আছেন, এবং তার বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখা যাবে যে তিনি ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রে করতে পারবেন কিনা, এবং করলে আপনার ওনার যোগটা আছে কিনা। এটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারেন যে ওনার ডুয়েল পজিশন তার আছে, মানে চাকরি এবং একাদশ ব্যবসা করতে পারবেন। একাদশ ভাবের সাথে তার একটা কানেকশনের প্রয়োজন আছে, একাধিক ভাব থেকে। অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি একটু আমাদের ডক্টর কেসিপাল স্যারের কাছে আরেকটা বিষয় ক্লিয়ার হতে চাই। সেটা হচ্ছে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে
হায়ার লেভেলে জব করছেন, হায়ার চাকরি করছেন। কিন্তু একটা কম্বিনেশন আমরা জাতচক্রে যদি খেয়াল করি, যেমন তুলা লগ্ন যদি আমি ধরি, তুলা লগ্নে দেখা গেছে মঙ্গল দ্বিতীয় পতি, তিনি নির্দিষ্ট আয়ের পতি হতে পারেন, আবার তিনি সপ্তম পতি, তিনি আবার ব্যবসার কারক হতে পারেন, আবার এদিকে রবি একাদশ পতি। সেই ক্ষেত্রে এই জাতকের কি রকম কম্বিনেশন বা মঙ্গল এবং রবির অ্যাসপেক্টে কি রকম কি ব্যবসা বা কি হতে পারে, এটা যদি এক্সপ্লেইন করেন। ধন্যবাদ। আমি আগে একটু জেকে দেব স্যারের কথা একটু বলে আসি যে মকর লগ্ন সাপেক্ষে উনি যখন বললেন যে দশমে শনি দৃষ্টি দিচ্ছে তার তুঙ্গ গৃহ, এখানে কিন্তু মকর লগ্ন সাপেক্ষে শনি পাপ হতে পারে, কিন্তু শুক্র পঞ্চম এবং দশমপতি সে কিন্তু শুভকারক গ্রহ। এই শুক্রই কিন্তু কর্ম দিতে পারে, অর্থাৎ বিদ্যাপতি কর্ম দিতে পারে। শুক্র তখন কৃত্তিকা নক্ষত্রে যদি নিজ গৃহে থাকে তখন কিন্তু সরকারি চাকরি দিতে পারে। রোহিণী নক্ষত্রে থাকলে তার ভ্রমণজনিত কর্ম হতে পারে, বিদেশে কর্ম হতে পারে, দূরদেশে কর্ম হতে পারে। মৃগশিরা নক্ষত্রে থাকলে তার ভূমি সংক্রান্ত কর্ম এগুলো কিন্তু হতে পারে, বা বল বীর্য তেজ প্রয়োগকারী কর্ম হতে পারে। আবার দেখা যাচ্ছে সে যদি চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকে তুলা রাশিতে, তখন কিন্তু এই শুক্রাচার্যই কিন্তু মঙ্গলের কর্ম দিতে পারে। রাহুর নক্ষত্রে থাকলে মহাকাশ গবেষণা টনা এইসব গবেষণামূলক আম, কর্মে কিন্তু থাকতে পারে। আর বিশাখা নক্ষত্রে থাকলে ধর্ম সংক্রান্ত রিলেটেড এই কর্মে থাকতে পারে। বিশেষ করে আপনি যেটি বললেন যে কর্ম এবং ব্যবসা একাধিক পথে, যেটি আমাদের প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী বললেন যে কর্ম এবং ব্যবসা এটি করবে। আমি দর্শকদের জন্য বলতে চাই, কর্ম এবং ব্যবসা দুটি পথে যখনই উপার্জন করবে সেটি হচ্ছে এক্সট্রা আয়। বিশেষ করে যেমন মহাত্মা গান্ধী বলেছেন যে ঘুষ নেওয়া অন্যায়, আমরা সেটিকে দেখেছি ঘুষ নেওয়া অন্য আয়, অর্থাৎ অন্য আয়ের পথ হতে হবে। সেটি কিন্তু ঝটকা উপার্জন। তো ঝটকা উপার্জন আমার ব্যবসা বাণিজ্যে হতে পারে, এমনকি সাইড কোনো কর্মে হতে পারে। আমরা এক্সট্রা বিশেষ করে 8 ঘন্টা ডিউটি করার পরে আমরা আরেকটি জায়গায় যে পার্ট টাইম জব করলাম, এটিও কিন্তু হতে পারে। শুধু ব্যবসা হবে এটি বললে কিন্তু হবে না। অর্থাৎ অন্য আয়ের পথটি কোথায়, সেটি কিন্তু ধনভাবস্থ কেতু ঝটকা উপার্জন দেয়, নবম ভাবস্থ কেতু ভাগ্যে আমাদের অর্থ নিয়ে আসে, দশম ভাবস্থ কেতু কর্মক্ষেত্রে ঝটকা উপার্জন দেয়, বিশেষ করে ঘুষ উৎকোচ বা আকস্মিক উপার্জন, উপহার উপঢৌকন এগুলো কিন্তু দেয়। একাদশে কেতু বিশেষ করে প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটায়, এটি কিন্তু দেয় বা আলাদা উপার্জন করায়। তো এই যে আলাদা উপার্জন করাবে যে কর্ম এবং ব্যবসা, শুধু বুধকে চিন্তা করলে ব্যবসার কারক এটি বললে কিন্তু হবে না। এটি মাথায় রাখতে হবে যে বুধ বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধ তো পাপ, তাহলে বৃশ্চিক লগ্নের সাপেক্ষে একাদশে বুধ কন্যায় থাকলে সে তো তার মূল ত্রিকোণ, তার তুঙ্গস্থ, তার স্বক্ষেত্রগত অবস্থানে অবস্থান করছে। কিন্তু এই বুধই কিন্তু তাকে মানে ব্যবসায় নাও নিয়ে যেতে পারে, এমনকি ব্যবসায় লস খেতে পারে। কারণ হচ্ছে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কিন্তু বুধ আবার অষ্টমপতিও। তো এই যে অষ্টমপতি সে কিন্তু মারক বা ঘাতক পতি, এটি আপনি নিশ্চয়ই জানেন। তো সেক্ষেত্রে কিন্তু বিবেচনা করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অন্য আয় একই ব্যক্তি কর্ম এবং ব্যবসা বাণিজ্য বা একাধিক পথে উপার্জন করবে, সেই অন্য আয়ের যোগ যদি তৈরি না হয় প্ল্যানেটে, তাহলে সে অন্য পথে আয় করতে পারবে না। তখন মানুষ ছুটবে ওই এক্সট্রা যে ডিউটি করছে, চাই 8 ঘন্টা আপনার প্রকৃত কর্ম করার পরে আরেক জায়গায় গিয়ে পার্ট টাইম জব নিল, ওই জবে দেখা যাচ্ছে বেতন পেল না। তাহলে কি হলো? অর্থাৎ কর্মকারক শনি, সে যে কষ্ট করাচ্ছে তার কর্মফলটাও কিন্তু ওই শনিই দিচ্ছে। তো সেটি শনির অবস্থান প্লাস সকল গ্রহের অবস্থান, বিশেষ করে অন্য আয় ঝটকা আয়, এটি কিন্তু কেতুর অবস্থানটা দেখতে হবে। স্যার, আমার প্রশ্নটা আরেকটি প্রশ্ন আমি একটু সংযুক্ত করতে চাইছি, সেটা হচ্ছে যে তুলা লগ্ন সাপেক্ষে যদি আমরা একটু খেয়াল করি, যে মঙ্গল নিজে প্রবল মারকপতি, এবং ওইদিকে আবার সাথে সাথে রবি দেব একাদশপতি। তো সেই ক্ষেত্রে এই জাতকের মঙ্গলের কোন ধরনের অবস্থানে তার কি কি মঙ্গল এবং রবির কোন ধরনের কম্বিনেশনে তার কি কর্ম দেখুন, পেশা তুলা হইতে পারে? লগ্নের ক্ষেত্রে আয়পতি হচ্ছে রবি, আর ধনপতি আর সপ্তমপতি হচ্ছে মঙ্গল। তাহলে ধনপতি সপ্তমপতি ধন সঞ্চয়ের জায়গা, আমি আগে উপার্জন করব তারপরে এনে জমা করব, সেটি হচ্ছে ধনভাব। তাহলে সপ্তম ভাব হচ্ছে প্রবৃদ্ধির জায়গা, আমি বেতনের পরে কিছু বোনাস পাবো, সেই বোনাসটা নিয়ে আসবো, সেটি সপ্তমপতি মঙ্গল, সেটি কিন্তু পাপ। তো এই পাপ গ্রহ যত পাপস্থ হবে, বিশেষ করে দুর্বল হবে, তত কিন্তু আমাদের ওই ধনের ভাব, সঞ্চয়ের ভাব, এমনকি এক্সট্রা প্রাপ্তির ভাবটা আমাদের বাড়িয়ে দেবে। তখন দেখা যাচ্ছে মঙ্গল যদি দশমে কর্কটে নিচস্থ হয়, তাহলে নিচস্থ হলে মঙ্গলের বিশেষ করে যে তেজস্বিতা, রাগ জেদ ক্রোধ অহংকার, কর্মক্ষেত্রে যে নিজেকে জাহির করা মনোভাব, যেটি বস দ্বারা তাড়িত হওয়ার ইয়ে থাকে, বিশেষ করে বিষয় থাকে, সেই বিষয়গুলো সে একটু নমনীয় থাকে।
আর এই মঙ্গল যদি মকরে থাকে তখন কিন্তু তুঙ্গস্থ থাকে। তুঙ্গস্থ থাকলে সে মাথা নত করতে চায় না। তো বিশেষ করে যারা কর্ম করবে তারা তো মুনিরের কাছে মাথা নত করতে হবে। কারণ হচ্ছে এটি কর্ম আসছে কোথা থেকে? রাজবংশ থেকে। রাজার দেখভাল করবে, রাজার নিয়ন্ত্রণ করবে, রাজাকে বাঁচিয়ে রাখবে, রাজাকে সাপোর্ট দেবে, সকল বাজারঘাট করে সবকিছু দিয়ে সাপোর্ট দেবে, অর্থাৎ এটি হচ্ছে মুনির। তো সেই মুনির, সেটি কিন্তু চতুর্থ ভাব, মিত্র ভাব। তো সেই মিত্র যদি তুঙ্গস্থ হয়, আমার থেকে শক্তিশালী হয়, তাহলে তো রাজাকে ট্রিগার টেনে দিয়ে সেই হচ্ছে রাজ্য দখল করে নেবে। এটি কিন্তু বুঝতে হবে, সে মারক গ্রহ। আবার একাদশপতি রবি সরকারি চাকরি দেবে, একাদশে থাকলে সরকারি চাকরি দিতে পারে। কিন্তু মঘা নক্ষত্রে, কেতু নক্ষত্রে থাকলে রবি কিন্তু নিষ্ক্রিয়। রবি একাদশে সে শুভ ফল দেয়, তখন সে সরকারি চাকরি দিতে পারে। কিন্তু সেই সরকারি চাকরিতে দেখা যাচ্ছে সে যে পদ পাওয়ার কথা ওই পদ না পেয়ে সে কাজে একটু নিষ্ক্রিয় রেখে দিতে পারে, কারণ নিষ্ক্রিয় রবি, কেতু। তাছাড়া শুক্রের নক্ষত্রে, পূর্ব ফল্গুনী নক্ষত্রে যদি থাকে তুলা লগ্নে, তাহলে লগ্নপতি এবং অষ্টমপতি, তাহলে সে কিন্তু তার ভাব অনুযায়ী অবস্থান দেবে। তবে শুক্রের নক্ষত্রে থাকলে অবশ্যই সে কর্মে শান্তি পাবে, আয় উপার্জন করে শান্তি পাবে। আর যদি উত্তর ফল্গুনী নক্ষত্রে থাকে তাহলে নিশ্চিত কর্ম পাবে, যদি সুনির্দিষ্ট শনিযুক্ত বা শুক্রদিষ্ট শুক্রযুক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই সে সরকারি চাকরি পাবে, এটি আমি বলবো। তাহলে স্যার আমরা কি করে বুঝবো যে জাতক চাকুরি না ব্যবসা করবে? সংক্ষেপে আমরা এটা কিভাবে একটা চার্ট থেকে সহজেই অনুমান করা সম্ভব যে এই জাতক চাকুরির দিকে আছে নাকি আপনার ব্যবসার দিকে জ্যোতিষ আছে? শাস্ত্র অনেক দুর্বোধ শাস্ত্র বা অনেক কঠিন শাস্ত্র। এটি যে একেবারে হুট করে আপনার দেখে বুঝে ফেলা যাবে এটি কিন্তু নয়। অর্থাৎ অবশ্যই এক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। সেখানে গিয়ে জন্ম প্ল্যানেট, জন্ম সময়, বিশেষ করে জন্ম সময় বিবেচনা করতে হবে। সময় হচ্ছে কাল, সময় অনুযায়ী লগ্ন নির্ধারণ হয়। আর লগ্ন সাপেক্ষে জ্যোতিষের যাবতীয় গ্রন্থ রচিত হয়েছে কিন্তু লগ্ন সাপেক্ষে। অর্থাৎ জন্ম তারিখ, মাস, সাল, বার, সময় এগুলো সঠিক নিয়ে জ্যোতিষের কাছে যেতে হবে। যাওয়ার পরে প্ল্যানেট বিশ্লেষণ করে, দশা অন্তর্দশা বিচার করে, বিদ্যাপতি, কর্মপতি, ধনপতি, ভাগ্যপতি, আয়পতি, এই ভাবগুলোকে দেখে তারপরে কর্মের নির্দেশনা দিতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে দর্শকদের জন্য বা আপনার প্রশ্নের জন্য বলতে পারি যে তাহলে আমরা জ্যোতিষের কাছে কখন যাব? আমি আমার 25 বছরের জ্যোতিষ চর্চার জীবনে আমি বলেছি যে জ্যোতিষের কাছে যদি আসতে হয়, মানুষের 12টা না বাজলে কিন্তু জ্যোতিষের কাছে আসে না। কারণ রোগ না হলে কেউ ডাক্তারের কাছে যাবে না, এটিও সেবামূলক একটি প্রতিষ্ঠান। তো মানুষ বিপদে পড়লেই আসবে। কিন্তু আমি বলবো যে জীবনে যখন আপনারা গ্রুপ নেবেন, বিশেষ করে 9 থেকে আমাদের দেশে সায়েন্স, আর্টস, কমার্স চালু হয়। তো ওই গ্রুপে কোন দিকে আমি পড়াশোনা করব সেটি যেন আমাদের অবশ্যই 15 বছরের আগে বা 9 এ ওঠার আগে যেন আমরা কোষ্ঠী ঠিকুজি বিচার বিশ্লেষণ করে আমাদের কর্ম নির্ধারণ করে সেই পথে যদি আমরা যেতে পারি, তাহলে বিদ্যা এবং কর্মের সাথে যদি সম্পৃক্ত থাকে, তখন না কিন্তু সেই মানবের কোনো কল্যাণ করা যেতে পারে বা কর্মভাব বিচার করা যেতে পারে। নচেৎ কিন্তু এমনি আপনার প্রশ্ন শুনে 12টি লগ্ন সাপেক্ষে কর্মকারক ভিন্ন, ধনকারক ভিন্ন, বিদ্যাকারক ভিন্ন, এমনকি সে আয় কারকও ভিন্ন, ভাগ্যকারকও ভিন্ন। তো তার সঙ্গে আবার শত্রু গ্রহ, মিত্র গ্রহ, আবার সেই ভাবগত নক্ষত্রের অবস্থান, এটি জ্যোতিষ দ্বারা ছাড়া সম্ভব নয়। অর্থাৎ জ্যোতিষের কাছে আপনাকে যেতে হবে, এখানে দরকার। তাহলে আমরা এটা এক কথা বলতে পারি যে চাকুরি না ব্যবসা বা পেশা নির্ণয়ে জ্যোতিষশাস্ত্রের একটা আহ যে ভূমিকা, এই ভূমিকাটা অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ। আমি জ্যাকেদেব স্যারকে এই বিষয়ে জাস্ট 2 লাইনে যদি আপনি আপনার কথা সমাপ্ত করেন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। পেশা নির্ণয়ে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা আমরা যদি এটা সারসংক্ষেপ টানতে চাই তাহলে আমরা কি আমি বলতে পারি? ইতিপূর্বে যে বিষয়টি বলেছিলাম যে আমরা হচ্ছে জন্মছক, আমাদের জন্মছক বিচার করতে হবে, আমি বলেছিলাম ইতিপূর্বে আমি যে বিষয়টা বলছিলাম আমি সেই বিষয়টাকে আমি একটা সমাপ্তির দিকে আবার নিয়ে যাচ্ছি। যেমন আমি বলেছিলাম যে পেশা নির্ণয়ের ক্ষেত্রে 10 দিকপালের সহযোগিতা আমরা নিতে পারি। সেটা এই কারণে বলেছিলাম, 10 দিকপালের মাধ্যমে আমরা 10টা দিক যেমন জানতে পারছি, তেমনি ভাবে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কর্ম হবে কিন্তু কর্মটা কোন দিক থেকে আসবে। তো এই যে কোন দিক থেকে আসবে এই প্রশ্নটার উত্তর যখন আমরা জানতে চাই, এই প্রশ্নের উত্তর যখন আমরা বের করতে যাব, তখন কিন্তু আমাদেরকে লগ্নের ডিগ্রি দেখতে হবে। আমার লগ্নটা কোন রাশিতে বসে আছে, সেটা বিষম রাশিতে বসে আছে নাকি সম রাশিতে বসে আছে। তো আমরা হচ্ছে যেই দিক আমাদের কর্মগতির অবস্থান, সেই দশম ভাবটি হচ্ছে আমাদের দশ দিকপালের ক্ষেত্রে কোন দেবতা রিপ্রেজেন্ট করছে, সেই দেবতার কারকতা কি, এবং সেই দেবতা দশমাংশ কুণ্ডলিতে কোন অবস্থায় আছে, নবাংশ কুণ্ডলিতে তার বলবত্তা কোন পর্যায়ে আছে, ইত্যাদি বিষয় বিচার বিশ্লেষণ করে তখন আমরা কর্মের সিদ্ধান্ত আমাদের দিয়ে থাকি বা প্রত্যেকে প্রসিদ্ধ অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে থাকে। তো
তো এই ধন্যবাদ ক্ষেত্রে ধন্যবাদ আমরা জে কে সেই দেব বিষয়টাই মহোদয়। আবার আমি একটু পুনরায় চক্রবর্তী চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে আসতে চাই। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। তাহলে আমরা কি এক কথায় বলতে পারি যে জ্যোতিষশাস্ত্রে সফল হওয়ার কোনো গোপন রহস্য আছে? সেই ভূমিকা কি জ্যোতিষশাস্ত্র নিতে পারে? অবশ্যই পারে স্যার, অবশ্যই অবশ্যই পারে। নিতে পারে। তাহলে এই বিষয়ে আমরা শেষ বক্তব্যে আসব। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন জ্যোতিষীর আসর এবং সেটা পরিবেশিত হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আয়োজনে এবং পৃষ্ঠপোষকতায়। আপনারা জানেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি পূর্ণাঙ্গ জ্যোতিষ শিক্ষা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা যদি কেউ অনলাইনে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আগামী জুলাই থেকে নতুন সেশনে ভর্তি হয়ে আমাদের সাথে আপনি পথ চলতে পারেন। আমরা চলে যাব এখনই আমাদের সামগ্রিক আলোচনা এবং সারসংক্ষেপ আলোচনা আমাদের ডক্টর কেসি পাল মহোদয়ের কাছে। আমরা যদি আমাদের আজকের হেডিং এ আসি, সেটা হচ্ছে শিরোনামে আসি, চাকুরি না ব্যবসা, পেশা নির্ণয়ের জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা। সেই ক্ষেত্রে স্যার আপনি সারসংক্ষেপটা কি বলবেন দর্শকদের দেখুন, উদ্দেশ্যে? একটি মানুষের ভাগ্য এবং কর্ম দুটোর মিলন ঘটতে হবে। এটি আমি পূর্বেও বলেছি এবং আমাদের স্যাররাও বলেছেন, জে কে দেব স্যার মহোদয়ও বলেছেন। তো এই যে কর্ম আর ভাগ্য, আমার উপার্জনটা কোন দিকে সেদিকে কিন্তু দেখতে হবে। সেটি আগে না দেখা পর্যন্ত আমাদের কিন্তু হবে না। এটি আমি প্রথম কথাই সেরে দিয়েছি। তো সেটিকে যদি পুনরাবৃত্তি করতে চাই তাহলে আমার কোথায় গেলে অন্ন থাকে? ভাত কাপড় লেখা থাকে ললাটে আর মরণ লেখা থাকে পায়। যার যেখানে মরণ থাকে আপনি এঁটে যায়। এটি খনা বলেছেন। তো তাহলে আমার কর্ম কোথায়? আমার উপার্জন কোথায়? আমার আয় কোথায়? আমার সঞ্চয় কোথায়? আমার জীবন জীবিকা কোথায়? আমার দেশে না বিদেশে? আমার কোন কর্মে, রাষ্ট্রীয় কর্মে না প্রাইভেট কর্মে নাকি ব্যবসা বাণিজ্যে, কোন ব্যবসায়? এটি কিন্তু আমাদের সেই অনুযায়ী যেতে হবে। আগের কালে ছিল মঙ্গলের পেশা, যেমন কৃষিকাজ, জমি জমা, এগুলোর সঙ্গে ফসল উৎপাদন ছিল রবির পেশা। কিন্তু এই ফসল উৎপাদন এখন কিন্তু বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হচ্ছে। আগে যে শুধু ধান গম এগুলো হতো, এখন কিন্তু অনেক নতুন নতুন ফসল কিন্তু আসছে। দিন দিন এগুলো নতুন নতুন আসছে। তো বিশেষ করে যেমন ফল ফলাদি চাষ, এগুলো কিন্তু শুক্র দেখে, ফুল চাষ এগুলো শুক্র দেখে। তাহলে সেই অনুযায়ী আমাদের নির্ণয় করে আসতে হবে সেটি কি। তবে বিষয়টি হচ্ছে যে কর্ম অদৃষ্টে যেটি লেখা রয়েছে, তাছাড়া ভাগ মানে নিজের প্রচেষ্টায় কর্মকে কিছুটা অপটিমাইজ করা যায়। আবার কি জ্যোতিষের শরণাপন্ন হয়ে কর্মে বাধা কেন, উপার্জনে কেন বাধা, জীবন জীবিকায় কেন বাধা, আমি কেন এই কর্মে বারবার বিতাড়িত হচ্ছি বা কর্মে সফলতা পাচ্ছি না, কেন আমার প্রমোশন হচ্ছে না, কেন আমার সাকসেস হচ্ছে না, কেন বিশেষ করে আমার গুণের প্রতিফলন ঘটছে না, আমি ভালো রিসার্চ পেপার জমা দিয়েছি, আমি কেন সেখানে পুরস্কৃত হলাম না। এগুলো কিন্তু কর্মের মধ্যে পড়ে। অর্থাৎ কর্ম আমি যেটি করব তার ফলটিই কিন্তু পাবো। এটি এত সংক্ষিপ্ত পরিসরে আসলে বলার জিনিস নয়। এটি অবশ্য জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আমাদের এটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে কর্ম নির্ণয়ের যে ক্লাসগুলো রয়েছে, দর্শকরা যদি সেই ক্লাসগুলো দেখে আসেন তাহলে ওখানে বুঝতে পারবেন যে কর্মটা কিভাবে নির্ণয় হয়। তো এমনকি বিদ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটি যদি দেখে আসেন তাহলে কিন্তু জানতে পারবেন। আমরা অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা যাত্রা শুরু করেছি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে অনলাইন জ্যোতিষ শিক্ষা। তো এই ভিডিওগুলো আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল কেসিপাল চ্যানেলে ওখানে কিন্তু থাকে। ওখানে আপনারা দেখে আসতে পারেন। তাছাড়া আপনারা এই কমেন্ট বক্সে বিশেষ করে কোন কর্ম, বিশেষ করে ভাব অনুযায়ী যদি আপনারা প্রশ্ন করেন যে আমাদের বিশেষ করে ধনু লগ্ন সাপেক্ষে আমার কি কর্ম হতে পারে এই বিষয়ে যদি, তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের টপিকস নিয়ে আসবো। কিন্তু সেই মূল্যবান টপিকসটি আপনাকে কমেন্ট বক্সে জানাতে হবে। কারণ আমরা কমেন্ট বক্সকে অধিক গুরুত্ব দেব। অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আলোচকবৃন্দ এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন, আমাদের আলোচনার বিষয় ছিল চাকুরি না ব্যবসা, পেশা নির্ণয় জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। আপনারা জানলেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান এবং সেইখানে অনলাইনে শিক্ষা প্রদান করা হয় এবং আগামী জুলাই মাস থেকে নতুন সেশন তৈরি হচ্ছে। আপনারা চাইলে এখানে ভর্তি হয়ে আপনি জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে পারেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোচকবৃন্দকে এবং যারা একই সাথে এই অনুষ্ঠানটি দেখছেন। আপনারা যারা আপনার মনের ভিতর কি প্রশ্ন, কোন বিষয়ে আপনি আলোচনা শুনতে চান, সেই বিষয়টিও আপনি অন্তত কমেন্ট বক্সে আপনার বিষয় টপিকটা লিখে দিতে পারেন। আমরা সেই বিষয়ে আলোকপাত করার যথেষ্ট চেষ্টা করব এবং আশা করি আগামী পর্বে আপনার আলোচনায় নিয়ে আসতে পারি এই প্রত্যাশা রেখে সবাই এবং সুস্থ সুন্দর সফলভাবে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সে পর্যন্ত নমস্কার। নমস্কার।